আজও দিনের বেলা ইভা ঘুমিয়েছিল। হঠাৎ তার সমস্ত শরীর কাঁপা শুরু করলো, থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে হঠাৎ চোখ বড় বড় করে তাকালো, সারা শরীর কাঁপছে, কিন্তু ইভা যেন ঘাটটা নাড়াতে পারছে না। ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ইভা চোখ বড় বড় করে রুমের চারিপাশে তাকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিজের হাত দুটো যেন শক্ত হয়ে আছে, নাড়াতে পারছে না। এভাবে চলতে চলতে হঠাৎ ইভা চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। অস্থির হয়ে রুমের চতুর্দিকে তাকালো, তারপর তাড়াহুড়ো করে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে আসতে ইভার মা ও তার বড় ভাবি দৌড়ে ইভার রুমের সামনে আসলো। ইভা কান্না করতে করতে তার মা সালেহা বেগমকে জড়িয়ে ধরলো। সালেহা বেগম বলল, ইভা কি হয়েছে? তুই এভাবে চিৎকার দিলি কেন? ঘুমের মধ্যে স্বপ্নে খারাপ কিছু দেখেছিস? ইভা কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। ইভার ভাবি বেল্লি বলল, তুমি এভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? কাঁদো কাঁদো গলায় ইভা বলল, মা, ভাবি, কে যেন আমার মুখ চেপে ধরেছিল। কিছু সময় আমার সাথে ধস্তাধস্তি হয়েছে। কথাটি শুনেই সালেহা বেগম ও বেলা যেন চমকে উঠল। অবাক চোখে ইভার দিকে তাকালো, তারপর মেইন দরজার দিকে তাকালো। মেইন দরজা বন্ধ দেখে বলল, কি বলছিস? দিনে দুপুরে কে তো রুমের ভেতরে ঢুকবে? আর মেইন দরজা তো বন্ধ। আম্মা, ও মনে হয় স্বপ্নে দেখেছে। না ভাবি, আমি কোনো স্বপ্ন দেখিনি, যেটা সত্য সেটাই বলছি। আমাকে জোর করে কিছু একটা করতে চেয়েছিল। বৌমা, তুমি ইভাকে নিয়ে ওর রুমে যাও তো, আমি বাসাটা একটু খুঁজে দেখি। ইভা চমকে উঠে বলল, না না, আমি ওই রুমে যাব না। মা, আমি তোমার রুমে যাব। বৌমা, ইভা যখন ভয় পাচ্ছে তখন তুমি ওকে নিয়ে আমার রুমে যাও, আমি ওর রুমটা একটু দেখে আসি। বেলা ইভাকে নিয়ে শাশুড়ির বেডরুমের দিকে চলে গেল। সালেহা বেগম কিছুটা সময় কি যেন ভাবলো, তারপর ইভার রুমের ভেতরে প্রবেশ করলো। ইভার বিছানার কাছে এসে চতুর্দিকে তাকালো, দেখতে পেল বিছানার চাদরটা একটু এলোমেলো। বুঝতে পারলো ইভা যা বলছে তা সত্যি। বিছানার চাদরের দিকে ভালো করে তাকাতেই হঠাৎ তার চোখ পড়ল ছোট্ট জলজল করে একটা বস্তুর উপর। সালেহা বেগম বিছানার উপর বসলো, তারপর হাত বাড়িয়ে বস্তুটি ধরতে এসে বুঝতে পারলো এটা একটা আংটি। কিছুটা অবাক হলো, কারণ ইভার হাতে কোনো আংটি পড়ে না। তাহলে এই স্বর্ণের আংটিটা এখানে কোথা থেকে আসলো? আংটিটা ভালো করে নাড়াচাড়া করছে আর ভাবছে। অনেকটা টেনশনে পড়ে গেল। ভাবতে ভাবতে আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুমি যখন ইভার চিৎকার শুনে দৌড়ে ইভার রুমের সামনে গেলে, তখন আমাকে ডাক দিলে না কেন? তুমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলে, তুমি চিৎকার শুনতে পাওনি, তাই তোমাকে বিরক্ত করিনি। কিন্তু আমি তো বুঝতে পারছি না, তুমি বলছো স্বপ্ন দেখেছো, কিন্তু ইভা বলছে কেউ ওর মুখ চেপে ধরেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া, আমি যেটা বলছি সেটাই সত্য। কেউ আমার রুমের ভেতরে ঢুকেছিল, কেউ আমার মুখ চেপে ধরেছে, সেজন্য আমি চিৎকার দিয়েছি। বেলা বলল, হলেও হতে পারে, কিন্তু আমার টেনশন হলো মেইন দরজা বন্ধ, আর একটু আগে সারা ঘর ঝাড়ু দিয়েছি, কোথাও কাউকে দেখতে পাইনি। তাহলে তোমার রুমে কে আসবে আর কে তোমাকে জড়িয়ে ধরবে? আমি বুঝতে পারছি না। তাহলে কি আমাদের বাসায় জিন ভূতের আছর পড়লো নাকি? এমন সময় সালেহা বেগম রুমের ভেতর প্রবেশ করলো। অপুর পাশে দাঁড়িয়ে বলল, আমারও মাথায় কাজ করছে না। ইভা, এই আংটিটা তোর বিছানার উপর পেলাম, এটা কি তোর? না না, ও আংটি আমার না। অপু আংটিটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, এত দামি স্বর্ণের আংটি ইভার বিছানার উপর আসলো কোথা থেকে? কমপক্ষে 4 আনা হবে। এত দামি আংটিটা কার? সালেহা বেগম বলল, আমার মাথায় তো কোনো কাজ করছে না। এই আংটিটা যদি তোর না হয় তাহলে তোর বিছানায় আসলো কোথা থেকে? আমি জানি না মা। অপু চিলের মতো ছো মেরে মায়ের হাত থেকে আংটিটা টান দিয়ে হাতে নিয়ে বলল, আংটি এখন যার কাছে আছে সেই আংটির মালিক। তাই কথা না বাড়িয়ে বাসার চারিপাশে খোঁজো, দেখো বাসার মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা। আমি স্বর্ণকারের দোকান থেকে আংটিটা পরীক্ষা করে নিয়ে আসি, এটা স্বর্ণ নাকি ইমিটেশন। বলেই কেউ কিছু বলার আগেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম পেছন থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু শুনল না। সালেহা বেগম এবার রাগান্বিত হয়ে বলল, দেখলে বৌমা, অপু এটা কোনো কাজ করলো? আমি টেনশনে পড়েছি, আরও আংটি পরীক্ষা করতে গেছে। ইভা বলল, মা, আমার খুব ভয় করছে। বেলা বলল, আম্মা, আপনি একটু ওর পাশে বসুন। আর ইভা, তুমি ভয় পেও না, আমি সারা বাসা খুঁজে দেখি। বলেই বেলা রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম ইভার পাশে বসলো, কিন্তু এখনো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আংটিটা কোথা থেকে আসলো। অপু মেইন দরজার সামনে আসলো, আংটিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে মনে মনে বলল, হাতে নিয়ে কেন বাসা থেকে বের হচ্ছি? এটা তো আমার আঙ্গুলে পড়তে পারি। মুচকি একটা হাসি দিয়ে আংটিটা আঙ্গুলে প্রবেশ করতেই অপুর সারা শরীরে যেন ঝাঁকি মারল। মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। হঠাৎ এমনটা কেন হচ্ছে অপু কিছুই বুঝতে পারছে না। শরীরটা আস্তে আস্তে তার কাঁপছে। হঠাৎ আবার সবকিছু যেন থেমে গেল। এমন সময় অপুর বাবা মমিন খান বাসার ভিতরে প্রবেশ করতেই অপু কান্না করতে করতে তার বাবার পায়ে জড়িয়ে ধরল। মমিন খান তো অবাক, অপুর হাত ধরে অপুকে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে? তুই আমার পা ধরেছিস? কান্না করছিস কেন? বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ভুল করেছিস? আমি তো তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। বাবা, 1 মাস আগে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা ছিনতাই হয়নি। মমিন খান অবাক হয়ে অপুর দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? তুই না বললি তোকে মারধর করে টাকাটা ছিনতাইকারীরা নিয়ে গেছে? আমি মিথ্যা বলেছি। কেন মিথ্যা বলেছিস? বাবা, সত্য কথা বলতে আমি অনলাইন জুয়ায় আসক্ত। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বাজি ধরে হেরেছি, তাই বাধ্য হয়ে মিথ্যা নাটক সাজিয়েছিলাম। মমিন খান অপুর গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তুই ভালো করে জানিস আমি হার্টের রোগী, আমার হার্টে রিং পড়াতে হবে। আমার জীবনে যতটুকু সঞ্চয় তুই এইভাবে নষ্ট করে দিলি। বলেই অপুর হাত ধরে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। সালেহা বেগম ও বেলা সবাই ড্রয়িং রুমে প্রবেশ করলো। মমিন খান উত্তেজিত হয়ে বলল, সালেহা, তোমার ছেলে আমি জীবিত থাকা অবস্থায়
অবস্থায় আমাকে মেরে ফেলেছে। আমি টেনশন করে হয়তো আজকের দিনের মধ্যে হার্ট অ্যাটাক করব। সালেহা বেগম অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? ও ছিনতাইকারীর নাটক সাজিয়ে ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা তুলেছিলাম সেই টাকাটা দিয়ে জুয়া খেলেছে আর আমাদের সবাইকে বোকা বানিয়েছে। সবাই কথাটা শুনে চমকে উঠল। তুমি এসব কি বলছো? আর এই কথা তোমাকে কে বলেছে? অপু বলল, মা, আমি বলেছি। অপুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। বেলা বলল, তুমি বলেছো? তাহলে সত্যি কি তুমি জুয়া খেলে টাকাটা নষ্ট করে ফেলেছো আর আমাদের সামনে ছিনতাইকারীর টাকাটা নিয়ে গেছে সেই নাটক সাজিয়েছো? হ্যাঁ বেলা, মিথ্যা নাটক সাজিয়েছি আর তোমার সাথে আমি অন্যায় করেছি। তোমাদের বাড়িতে চুরির নাটক সাজিয়ে তোমার বাবার 1 লক্ষ টাকা আমি চুরি করেছিলাম। তুই এত বড় জুয়ারি হয়ে গেছিস, চুরি করছিস, মিথ্যা প্রতারণার আশ্রয় নিচ্ছিস। মা, আমি যা কিছু করেছি সবই অনলাইন জুয়ার জন্য করেছি। আর বেলার সাথেও আমি আরেকটা অন্যায় করেছি। তুমি কি অন্যায় করেছো? তুমি যেটা জেনেছিলে সেটাই সত্যি। আমি আসলে পাশের ফ্ল্যাটের দোয়েল ভাবির সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিলাম। এবার সবাই চমকে উঠে একে অপরের দিকে তাকাচ্ছে। একটু আগের ঘটনা যেন সবাই ভুলে গেছে অপুর মুখে এমন সত্য কথা শুনে। কিন্তু সালেহা বেগমের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হঠাৎ অপু এত সত্য কথা কেন বলছে। ভাবতে ভাবতে চোখ পড়ল অপুর হাতের দিকে। দেখতে পেল আংটিটা অপুর আঙ্গুলে পড়েছে। মনে মনে ভাবলো, এমনি জুয়ারি, এই আংটিটা হয়তো বিক্রি করে আবার জুয়া খেলবে। সালেহা বেগম চিলের মতো ছো মেরে অপুর আঙ্গুল থেকে আংটিটা খুলে নিজের হাতে নিল। অপুর সারা শরীরে আবার যেন একটা ঝাঁকি মারল। কিছুটা স্বাভাবিক হয়ে বলল, তোমরা সবাই এখানে কেন? আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? বেলা উত্তেজিত হয়ে বলল, আমি তোর মতো জুয়ারির সংসার করব না। এক্ষুনি তোর বাড়ি থেকে চলে যাব। তুই আমার বাবার যে 1 লক্ষ টাকা চুরি করেছিস সেই টাকাটা 2 দিনের মধ্যে ফেরত দিবি, তা না হলে তোর নামে আমি মামলা করব। কথাটা শুনে অপু যেন আকাশ থেকে পড়ল। আমতা আমতা করে বলল, কি বলছো তুমি? আমি তোমার বাবার টাকা চুরি করলাম কখন? এবার অপুর কথা শুনে আবার সবাই অবাক হলো। মিথ্যাবাদী, আমি চলে যাচ্ছি। টাকা না দিলে তোর নামে আমি মামলা করব। বলেই বেলি হনহন করে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের বাহিরে আসতেই অপু বেলার হাত ধরে বলল, বিশ্বাস করো, আমি তোমার বাবার টাকা চুরি করিনি। মোমিন খান বলল, তুই একটু আগে আমাদের সবার সামনে বলেছিস বৌমার বাবার টাকা তুই চুরি করেছিস, আর ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে আসার সময় ছিনতাইকারীরা আমার 5 লক্ষ টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে। সেটাও নাকি সাজানো নাটক ছিল। তুই নাকি টাকাটা জুয়া খেলে সব টাকা নষ্ট করেছিস। অপু এবার থতমত খেয়ে গেল। মনে মনে বলল, এত কিছু জানলো কিভাবে? সালেহা বেগম সব বাপ ছেলের কথা শুনছে আর ভাবছে ব্যাপারটা কেমন জানি আমার কাছে অদ্ভুত লাগছে। অপুর যখন আংটিটা হাতে ছিল তখন সব সত্য কথা বলেছে, আংটিটা খুলে নেওয়ার পর আবার মিথ্যা কথা বলছে। তার মানে কি এই আংটির মধ্যে আশ্চর্য কোনো পাওয়ার আছে? এই আংটিটা কেউ পড়লে কি সত্য কথা বলতে শুরু করে? যদি এমনটাই হয় তাহলে তো আমাকে পরীক্ষা করতে হবে। বাপ ছেলে তুমুল কথা কাটাকাটি চলছে। সাথে বেলিও অপুকে ছেড়ে কথা বলছে না। ইভা সবার কথাবার্তা শুনে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় সালেহা বেগম মোমিন খানের হাতটা ধরে একটা আঙ্গুলের ভেতর আংটিটা পরিয়ে দিল। মোমিন খানের শরীরেও একটা ঝাঁকি মারল। সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। তারপর স্থির হয়ে গেল। সালেহা বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে নরম সুরে সত্য কথা বলতে লাগলো। আর সালেহা বেগম আস্তে আস্তে রাগান্বিত হতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আসলে কি আংটিটার অদ্ভুত কোনো পাওয়ার আছে? আর এই আংটিটা ইভা রুমের বিছানায় আসলো কি করে? আর মোমিন খান কি এমন সত্য কথা বলেছে? সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সালেহা বেগম তেলে বেগুনে জ্বলছে। সব প্রশ্নের উত্তর পেতে হলে 2য় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি 2য় পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।